নেপাল হিমালয়ের কোলে অবস্থিত একটি ছোট্ট দেশ। নেপাল তার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অ্যাডভেঞ্চারের জন্য বিশ্বের ভ্রমণপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয়। এই অনন্য দেশটি আপনাকে চমৎকার স্মরণীয় অভিজ্ঞতা দেবে। আপনি যদি পাহাড় প্রেমী নাও হয়ে থাকেন, নেপাল আপনাকে প্রেমে পড়তে বাধ্য করবে। বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা হওয়ায় অন্যান্য দেশের তুলনায় নেপাল যাওয়া খুবই সহজ এবং অন্যান্য দেশের তুলনায় কম ব্যয়বহুল। নেপালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ঢাকা থেকে কাঠমান্ডু কিভাবে গেলাম এবং কোন হোটেলে গিয়ে থাকলাম, এই সমস্ত ইনফরমেশন আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। আমি প্রথমেই একটা গাড়ি নিয়ে চলে গেলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যা 6:30 যেহেতু এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট, সেহেতু ফ্লাইটের 3 ঘন্টা আগেই বিমানবন্দরে পৌঁছে যাওয়া উত্তম। বোর্ডিং পাস, ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেক মিলিয়ে অনেকটা সময় অতিবাহিত হয়, যার ফলে আমি 3টার মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। প্রবেশ করেই আমি আমার লাগেজ এবং ব্যাগটা স্ক্যানে দিয়ে দিয়েছিলাম। একটু সামনের দিকে গেলেই আপনারা একটা মনিটর দেখতে পাবেন। আপনাদের ফ্লাইটের সম্পূর্ণ ডিটেলস আপনারা মূলত এখানে পেয়ে যাবেন। এখন আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম বোর্ডিং পাস কালেক্ট করার জন্য। বোর্ডিং পাসটা কালেক্ট করে আমি এখন ইমিগ্রেশনে চলে যাচ্ছি। এখন মূলত আমরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে আছি। ইমিগ্রেশনের যদিও কোনো ভিডিও আমি নেইনি, তখন তো আসলে ভিডিও করা যায় না। ইমিগ্রেশনের পরেই মূলত লাউঞ্জে যাওয়া যায়। আমার লাউঞ্জে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময়ের কারণে সেটা আমার হয়ে ওঠেনি। ইমিগ্রেশন শেষ করার পর তারাই আমাকে বলে দিল আমি ঠিক কোন গেট দিয়ে যাব। আমি সেই নির্দিষ্ট গেট ধরে আমার বিমানের দিকে এগিয়ে যাচ্ছি এবং লাস্ট আমাদের এখানে একটা সিকিউরিটি চেক করা হয়। সেটা শেষ করে আমরা চলে গেলাম আমাদের এয়ারলাইন্সের বাসের কাছে। এয়ারলাইন্সের এই বাসে করেই মূলত আমরা চলে গিয়েছিলাম বিমানের কাছে। কিছুটা দূরেই ছিল আমাদের বিমানটা। আমরা 2 মিনিটের মধ্যেই চলে আসলাম আমাদের বিমানের কাছে। আমি গিয়েছিলাম মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। এইটার টিকিট আমি মোটামুটি 1 মাস আগেই কেটে নিয়েছিলাম, যার ফলে আমার টিকিট প্রাইসটা একটু কম পড়েছিল। আপনারা চেষ্টা করবেন 1-2 মাস আগে কাটার, এবং 3-4 মাস হলে তো আরো ভালো হয়। এরপর বিমানে উঠে আমি আমার সিটে বসে পড়লাম। এইখানে একটা সেফটি কার্ড আছে, এটা সব সিটের সাথেই দেওয়া থাকে। আপনারা চেষ্টা করবেন এই সেফটি কার্ডটা একবার হলেও ভালো করে পড়ার। এইটা পড়া শেষ করলাম এবং সাথে সাথেই আমাদের বিমানটা ফ্লাই করলো। ফ্লাই করার সময় বিমানের লাইটটা অফ করে দেওয়া হয়েছিল এবং তার কিছুক্ষণ পরেই চলে আসলো আমাদের প্রোভাইডেড ফুড। মাত্র 1 ঘন্টার 10 মিনিটের জার্নিতে আমাদের এই ফুডগুলো প্রোভাইড করেছিল, মানে সবার জন্য একই ফুড। আমাদের ঠিক 1 ঘন্টা 10 মিনিটই লেগেছিল কাঠমান্ডু এয়ারপোর্টে পৌঁছাতে। প্লেন থেকে নেমেই আমরা একটা বাসে উঠে পড়লাম এবং এই বাসে করে আমরা চলে যাব আমাদের ইমিগ্রেশনের ওইখানে। তারপর এই নেপাল এয়ারপোর্টের ভিতরেই আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। এরপর সামনের দিকে এগোতেই আমরা পেয়ে গেলাম 15, 30 অথবা 90 ডেজ ট্যুরিস্ট ভিসা অ্যান্ড ট্রানজিট ভিসা। আমরা এই সংকেত ধরে সামনের দিকে এগিয়ে গেলাম এবং একটু এগোতেই আমরা দেখতে পেলাম ফরেনার উইথ ভিসা। এই দিক দিয়েই মূলত আমাদেরকে যেতে হবে ইমিগ্রেশন করার জন্য। তো আমরা আমাদের ইমিগ্রেশনটা শেষ করে ফেলেছি। আপনারা যদি দেশ থেকে ভিসার আবেদন করে না আসতে পারেন, সেক্ষেত্রে এয়ারপোর্টেই আপনারা এর আবেদন করতে পারবেন। এখন আমরা চলে যাচ্ছি একটু সামনের দিকে। মূলত ওইখানেই আমাদেরকে সিকিউরিটি চেক আপ করা হবে। চেক আপ শেষ করে আমরা এখান থেকে আমাদের ব্যাগগুলো কালেক্ট করছি। আর হ্যাঁ, আপনাদের মনে নিশ্চয়ই এখন ঘুরপাক খাচ্ছে যে আমাদের ফ্লাইটের কস্ট কত পড়েছিল। আমাদের মূলত 36,000 পড়েছিল পার পার্সন, রিটার্ন এয়ার টিকিট সহ। আপনারা যদি 1-2 মাস আগে অথবা 3 মাস আগে যদি টিকিটটা কাটতে পারেন, তাহলে আরো কম খরচে আপনারা টিকিটগুলো পেয়ে যাবেন। এই এয়ারপোর্টের ভিতরেই আশেপাশে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন মানি এক্সচেঞ্জ করার জন্য এবং সিম কেনার জন্য। আমি মূলত ডলার নিয়ে গিয়েছিলাম, তাই আমি এখানে ডলার ভাঙিয়ে রুপি করে নিলাম, নেপালি রুপি, এবং সেই সাথে একটা সিমও কিনে নিলাম। তারপর আমরা বাহিরে চলে আসলাম। এইখানে আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল, তো হোটেল থেকে আমাদের গাড়ি প্রোভাইড করেছিল। সেই গাড়ি মূলত
আমাদেরকে নিতে এসেছিল। আমরা ছিলাম মোট 16 থেকে 17 জন এবং আমরা যে হোটেলটা বুক করেছিলাম তার নাম ছিল মায়া মনোর বুটিক হোটেল। আমরা এবার কাঠমান্ডু এয়ারপোর্টকে টাটা বাই করে চলে আসলাম আমাদের গাড়িতে। আমরা মূলত যাব কাঠমান্ডুর একটু ভেতরে, আর ওইখানেই রয়েছে আমাদের মায়া মনোর বুটিক হোটেল, যেটা একটা 5 স্টার হোটেল। আমরা যখন কাঠমান্ডুতে পৌঁছালাম তখন থেকেই ভারী বৃষ্টি ছিল। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম আমাদের হোটেলের কাছে। এই হোটেলটা পুরো ছিল রাজপ্রাসাদের মতো। এই হোটেলে থাকতে গিয়ে আমাদের প্রতি রাতে গুনতে হয়েছিল $70 পার নাইট, সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আমরা এখন হোটেলের ভেতরে চলে যাচ্ছি। এটা হচ্ছে এই হোটেলের রিসেপশন। এইখান থেকে আমরা রুম এন্ট্রি করে চাবিটা সংগ্রহ করলাম। হোটেলের রিসেপশনটাও যেন রাজকীয় রাজকীয় একটা ভাইব ছিল। এইখানে যে ঝাড়বাতিগুলো ছিল এগুলো খুবই সুন্দর ছিল এবং ওইদিকে আরো অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে। তো আমি একটু রিসেপশনটা ঘুরে দেখছিলাম, আর আমার বারবার শুধু মনে হচ্ছিল আমি যেন এই বাড়িটা এর আগেও দেখেছি। মানে আমার মনে হচ্ছিল যে কোনো একটা সিনেমায় অথবা নাটকে আমি এই বাড়িটা দেখেছি। এইদিকে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন। মানে এই হোটেলেই আপনাদের এমন এমন দেখার জিনিস আছে যে আপনি সারাদিন ঘুরেও শেষ করতে পারবেন না। এই হোটেলটা ঠিক এতটাই সুন্দর। সবকিছুই যখন সুন্দর তখন চলেন আমাদের $70 রুমটাও আপনাদেরকে একটু দেখাই। এইখানে আমি একটু লিফটের জন্য দাঁড়িয়ে আছি। আমার সাথে যে আরো লোক এসেছিল তারা কয়েকজন উঠে পড়লো, তো আমি আরেকটু অপেক্ষা করে দ্বিতীয় বারে গেলাম। তো আমাদের রুমটি ছিল মূলত একবারে লাস্টের দিকে, মানে একটু ভেতরে। আমাদের রুম নাম্বার ছিল মূলত 204। তো এটা হচ্ছে আমাদের রুম। চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক। এইখানে রুমে প্রবেশ করার পরে বাম সাইডে ওয়াশরুম ছিল এবং সিঙ্গেল 2টা বেড ছিল। আবার এই উইন্ডো দিয়ে আমরা কাঠমান্ডুর একটু ভিউ এনজয় করেছি। এখানে পাশেই আপনারা একটা মিরর পেয়ে যাবেন, একটু বড় সাইজেরই। তারপরে আছে টিভি এবং এইদিকে আরো একটা উইন্ডো আছে। তারপরেই চলুন আগে ওয়াশরুমটা দেখিয়ে নেই। তবে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের রুম থেকে ওয়াশরুমটা দেখা যেত এবং ওয়াশরুম থেকেও রুমটা দেখা যেত। মাঝখানে পর্দা দেওয়ার সিস্টেম ছিল। তো ওয়াশরুমটা দেখতেই পাচ্ছেন কতটা ক্লিন, আর এই যে দেখুন ওয়াশরুম থেকে আমাদের বেডটা দেখা যাচ্ছে। তারপর আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম ডিনারের জন্য। মায়া মনোর বুটিক হোটেলেই আমরা আজকে ডিনারটা করব। আমরা মূলত বাফেট ডিনারটা চুজ করেছিলাম এবং আমাদের নেপালি রুপি পড়েছিল 1600 টাকা। এইখানে বেশ ভালো রকমই আইটেম ছিল, তবে সেটা খুব বেশি না। খাবারগুলো খুব টেস্টি ছিল। আমরা যেহেতু বাঙালি এবং মুসলিম, আমরা ওইভাবে তৃপ্তি করে খেতে পারিনি কোনো কিছুই, তবে খাবারগুলো খুবই ভালো ছিল। এইখানে পাশেই কফি ছিল এবং অনেক ডেজার্ট আইটেম ছিল। তো ঘুরে ঘুরে আমরা আগে সবগুলো আইটেম দেখে নিয়েছি, তারপর যেটা মনে হয়েছে যে আমরা এগুলো খেতে পারবো ঠিক সেইগুলোই আমরা নিয়েছি। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এইখানে আমি ধোসা পেয়েছি, যেটা আমার খুবই পছন্দের। তারপর আমি এই খাবারগুলো নিয়েছি। ডালটা আমি নিয়েছি, আমার মনে হয়েছে ডালটা ভালো হবে। আর ভাত নিয়েছি। এই হচ্ছে আমার 1600 রুপির ডিনার। তো এই সাথেই হচ্ছে আমি আমার প্রথম পর্বটা শেষ করতে চাচ্ছি। আমার দ্বিতীয় পর্ব যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।